প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান, নবম দশম শ্রেণী, অধ্যায় দ্বিতীয়, লেনদেন। তো শুরুতে বলবো, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহ করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো প্রথমে আমরা প্রশ্ন ভালোভাবে পড়ে নিই। চলো শুরু করা যাক। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের প্রশ্ন, রিপাত এন্টারপ্রাইজ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান 2017 সালে ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে ঘটনাগুলো সংঘটিত হয়েছে। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে নিম্নলিখিত যে ঘটনাগুলো 1 থেকে 20 তারিখ পর্যন্ত এই সমস্ত লেনদেনগুলো হয়েছে। তো আমাদের কতে প্রশ্নেই বলছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ 1 থেকে 20 তারিখ পর্যন্ত যে কয়েকটা লেনদেন প্রশ্নে দেওয়া আছে, আমাদের প্রশ্নে বলছে এগুলো থেকে কোনগুলো লেনদেন নয় তা চিহ্নিত করতে বলছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমত দেখি। আমি দেখতে পাচ্ছি মালিক, অর্থাৎ 10 তারিখের লেনদেনটা লেনদেন নয়। মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা, এটি লেনদেন নয়। এর কারণ হলো, মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কোথাও কিছু উপহার দেয়, কিংবা কোথাও যদি নিজের প্রয়োজনে যদি কোথাও কিছু কিনে, তার বাচ্চার প্রয়োজনে কিনে, তার ফ্যামিলির জন্য যদি কোনো কেনাকাটা করে, নিজের প্রয়োজনে যদি কোথাও ঋণ নেয়, এটা ব্যবসার সাথে জড়িত নয়। কেননা মালিক যদি কোথাও থেকে ঋণ নেয়, এতে মালিকের নিজের আর্থিক অবস্থা পরিবর্তন হবে, ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন হবে না। সুতরাং মালিকে যদি ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নেয়, তাহলে এটি লেনদেন নয়। তো প্রিয় শিক্ষার্থী, তা আমাদের লেনদেনটা ছিল ডিসেম্বরের 10। আমি লিখছি বিবরণে, ব্যবসায়ের আর্থিক অবস্থায় পরিবর্তন হয়নি, মালিকের ব্যক্তিগত ঋণ ব্যবসায়ের সাথে জড়িত নয়। তাহলে আমরা জানলাম, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে যদি কোথাও ঋণ নেয়, কোথাও যদি লোন নেয়, বা মালিকের ছেলের স্কুলের বেতন দেয়, তার ফ্যামিলিগত কোনো খরচ মেনটেনেন্স করে, এতে ব্যবসার সাথে জড়িত নয়। কেননা ব্যবসায়ের টাকা আসেও নাই, যায়ও নাই। মালিকের নিজের ব্যক্তিগত প্রয়োজনে অনেক কাজ করতে পারে। সুতরাং মালিকের ব্যক্তিগত প্রয়োজনে কোনো ঋণ নিলে ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন হয়নি বিদায় এটি লেনদেন নয়। প্রিয় শিক্ষার্থী, এর পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ডিসেম্বরের 15 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান। তো আসবাবপত্র ক্রয় করার জন্য আমরা কেবলমাত্র ফরমায়েশ দিছি, আমরা কাউকে বলছি। এখনও আমরা কিন্তু আসবাবপত্র কিনি নেই, টাকাও দিই নেই, পণ্য আনি নেই, টাকাও দিই নেই, কেবলমাত্র ফরমায়েশ মানে বলা হয়েছে, এর মাধ্যমে লেনদেনটা সম্পূর্ণ হয়নি। সুতরাং এই 45,000 টাকার আসবাবপত্র ক্রয় ফরমায়েশ প্রদান, এটি লেনদেন নয়। তো প্রিয় শিক্ষার্থী, ডিসেম্বরের 15 তারিখ লেনদেন আমরা হিসাবভুক্ত করব এভাবে, ক্রয়ের ফরমায়েশ এর ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন হয়নি। আমরা বিবরণে লিখব টাকার ফিগার 45,000। তো উপরের 10 নাম্বার লেনদেন এবং 15 নাম্বার লেনদেন যোগ করে 85,000 আমরা বাইরে লিখব। তাহলে আমরা জানলাম ডিসেম্বরের 10 তারিখ এবং 15 তারিখ এই দুটি লেনদেন নয়। তো প্রিয় শিক্ষার্থী, এর পরবর্তী প্রশ্ন হলো আমার খতে প্রশ্নে বলছে, ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ এই প্রশ্ন থেকে যেগুলো লেনদেন, ওই লেনদেনগুলো আমরা কারণ ব্যাখ্যা করব, সমীকরণের সূত্র দিয়ে কারণসহ আমরা ব্যাখ্যা করব।
তো আমাদের প্রথম প্রশ্ন, 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো আমাদের হিসেব সমীকরণটি ছিল, তো প্রিয় শিক্ষার্থী, আমাদের হিসাব সমীকরণ এর সূত্র হলো সম্পদ সমান দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন। অর্থাৎ দায় হলে আমরা যোগ করব, মূলধন বাড়লে আমরা যোগ করব, আয় হলে আমরা যোগ করব, খরচ হলে আমরা বিয়োগ করব, উত্তোলন হলে আমরা বিয়োগ করব। আর এটাই আমার হিসাব সমীকরণের সূত্র। আমরা ভালো করে সূত্রটা প্রথমত মুখস্থ করব। সম্পদ সমান দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এভাবে ঘর করব। খ, প্রদত্ত ঘটনাসমূহ সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা। আমরা তারিখ, লেনদেন কিনা, কারণসহ ব্যাখ্যা। তো আমরা এখন প্রতিটি লেনদেন কারণসহ ব্যাখ্যা দিব। তো উপরে আমরা সহজে বোঝার জন্য আমরা সমীকরণের সূত্রটা লিখে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে। সমীকরণের সূত্রটা ছিল আমাদের সম্পদ সমান দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে উপরে আমি সূত্রটা লিখলাম, সূত্রটা মুখস্থ করে ফেলবে, এতে তোমাদের সুবিধা হবে, ম্যাথ বুঝতে গিয়েও সুবিধা হবে এবং অন্যান্য অঙ্কগুলো তোমাদের জন্য সহজ হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা খেয়াল রাখবো সম্পদ সমান দায় প্লাস মূলধন। দায় যোগ হবে, মূলধন যোগ হবে, আয় যোগ হবে, খরচ বিয়োগ হবে, উত্তোলন বিয়োগ হবে। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল 5 লাখ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। তো তাহলে আমরা এখন কারণসহ ব্যাখ্যা করব। 5 লাখ টাকা এই যে মালিকে ব্যবসায় আনলো, প্রতিটি লেনদেনের 2টা পক্ষ থাকবে। প্রথম পক্ষ হলো এই ব্যবসায়ী যে নগদ টাকা আসছে, ব্যবসায়ীর নগদ টাকা বাড়ছে, অর্থাৎ ব্যবসায়ীর সম্পদ বাড়ছে, নগদ টাকাটা সম্পত্তি। একদিকে ব্যবসায়ীর সম্পদ বাড়ছে, অন্যদিকে এই যে মালিকে টাকাটা আনলো, মালিকের অধিকার বাড়ছে। ব্যবসায়ী মালিকের অধিকার বাড়ছে, ব্যবসায়ীর মূলধন বাড়ছে। মালিকের অধিকার বাড়ছে অর্থাৎ ব্যবসায়ীর মূলধন বাড়ছে। তাহলে একটা পক্ষ হলো নগদ টাকা বাড়ছে, আরেকটা পক্ষ হলো ব্যবসায়ীর মূলধন বাড়ছে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের লেনদেনটা ছিল ডিসেম্বরের 1 তারিখ। আমরা লিখব এটি লেনদেন, অর্থাৎ ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, যার জন্য লেনদেন। তো আমরা এখন কারণসহ ব্যাখ্যা করব। তো মালিকে 5 লাখ টাকা ব্যবসায়ে আনায়, নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, নগদ অর্থ মূলধন স্বরূপ আনায় নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে প্লাস ব্যবসায়ীর মূলধন বাড়ছে, তাই এটি লেনদেন। আমরা লিখব নগদ অর্থ মূলধন স্বরূপ আনায় নগদ অর্থ বা এ বৃদ্ধি, এ মানে কি অ্যাসেট, এ বৃদ্ধি। প্রতিটি ঘটনা লেনদেন হতে হলে অবশ্যই এই যে হিসাব সমীকরণের সূত্র আমি লিখছি, সম্পদ সমান দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন। অবশ্যই হিসাবের এই যে সমান চিহ্নের এ পাশেও প্রভাব বিস্তার করতে হবে, এ পাশেও প্রভাব বিস্তার করতে হবে, মানে দুটি পক্ষ থাকবে, তাহলে লেনদেন। তাহলে আমাদের মালিকের নগদত্ব আনায় একদিকে এ বৃদ্ধি, এ মানে কি অ্যাসেট, অর্থাৎ সম্পদ বৃদ্ধি, মানে নগদ টাকা বৃদ্ধি, এ বৃদ্ধি, এবং ওই যে মূলধন আনায় মূলধন বাড়ছে না, মূলধন বৃদ্ধি, মূলধন। তো আমি লিখব নগদত্ব বা এ বৃদ্ধি এবং মূলধন বৃদ্ধি বা ইকুইটি বৃদ্ধি।
ইকুইটি বৃদ্ধি। ইকুইটি মানে হলো মালিকানা সত্তা, অর্থাৎ এই যে মূলধন না, এই মূলধনের ঘর থেকে এই পর্যন্ত এই যে এতটুকু পর্যন্ত এই ঘরকে বলা হয় মালিকানা সত্তার ঘর। এতটুকু মূলধন এবং আয়, খরচ বিয়োগ হবে, উত্তোলন বিয়োগ হবে, এতটুকু হলো মালিকানা সত্তার ঘর। অর্থাৎ এই যে ব্যবসায়ে মালিকে মূলধন আনায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তো মালিকানা সত্ত্বা ইংরেজি হলো ইকুইটি বা ই বৃদ্ধি। হ্যাঁ, পুরো সংখ্যা ইকুইটি পুরোটা না লিখে আমরা ই বৃদ্ধি লিখতে পারবো। তাহলে নগদত্ব বা এই বৃদ্ধি এবং ইকুইটি বৃদ্ধি পেয়েছে নগদত্ব মূলধন স্বরূপ আনায়। বৃদ্ধি পেয়েছে নগদত্ব ব্যবসায়ে নগদত্ব মূলধন স্বরূপ আনায়। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে 1 নম্বর লেনদেন আমি লিখছি নগদত্ব বা এই বৃদ্ধি এবং ইকুইটি বৃদ্ধি বা মালিকানা সত্ত্বা বৃদ্ধি। এই যে মালিকে টাকা আনলো, এতে ব্যবসায়ের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পেয়েছে। তো ইকুইটির জায়গায় আমরা ই দিয়েও হবে ই বৃদ্ধি পেয়েছে নগদত্ব মূলধন স্বরূপ আনাই। তো শিক্ষার্থীবৃন্দু, প্রথম লেনদেনের ব্যাখ্যা আশা করি তোমরা বুঝতে পারছো। তো শিক্ষার্থীবৃন্দু, এর পরবর্তী আমরা লেনদেন দেখব। ডিসেম্বরের 3 তারিখ প্রশ্নে বলছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। তো এটি একটি লেনদেন। কীভাবে লেনদেন হলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, পরবর্তী আমরা খাতায় রেকর্ড করব। এই যে 50,000 টাকা দিয়ে ব্যবসায় ব্যাংকে একটা হিসাব খোলা হলো, এতে ব্যাংকে 50,000 টাকা বাড়ছে, অর্থাৎ ব্যাংক নামক সম্পত্তি 50,000 টাকা বাড়ছে। আর প্লাস এই যে ব্যাংকে আমি 50,000 টাকা জমা দিলাম, এগুলো কোথা থেকে আনছি? ব্যবসায়ের ক্যাশ থেকে। তাহলে একদিকে ব্যবসায়ের নগদ টাকা কমে গেল, অন্যদিকে ব্যাংক নামক সম্পত্তি বেড়ে গেল, অর্থাৎ ব্যাংকে টাকা বাড়লো আর ক্যাশের নগদ টাকা কমলো। অর্থাৎ একদিকে ব্যাংক নামক সম্পত্তি বাড়ছে, অন্যদিকে নগদ নামক সম্পত্তি কমে গেছে। সুতরাং এটি একটি লেনদেন। একদিকে সম্পত্তি বাড়ছে, অন্যদিকে সম্পত্তি কমছে। তো আমরা এখন খাতায় রেকর্ড করব। তো শিক্ষার্থীবৃন্দু, ডিসেম্বরের 3 তারিখ এটি লেনদেন। তো আমরা লিখব ব্যাংকে হিসাব খোলায় ব্যাংক হিসাব খোলায় ব্যাংক নামক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। ব্যাংক নামক সম্পত্তি বা এ বৃদ্ধি, এ মানে কি অ্যাসেট, বা এ বৃদ্ধি পাইছে এবং এই যে ব্যাংকে টাকা জমা দিলাম, ব্যাংকে না বাড়ছে, কিন্তু ক্যাশে নগদ টাকা কমে গেছে না। তো আমি লিখব এবং এ হ্রাস পাইছে, অর্থাৎ ক্যাশের নগদ টাকা কমে গেছে। ব্যাংক হিসাব খোলায় একদিকে ব্যাংক নামক সম্পত্তি বাড়ছে এবং নগদ নামক ক্যাশ হ্রাস পাইছে। তো সম্পত্তি এ বৃদ্ধি এবং এ হ্রাস এবং নগদ টাকা কমে যাওয়ায় এ হ্রাস, এ মানে কি, এ মানে অ্যাসেট, অর্থাৎ সম্পত্তি হ্রাস পেয়েছে, মানে ব্যবসায়ের ক্যাশের টাকা কমে গেছে। তাহলে একদিকে সম্পত্তি বাড়ছে, অন্যদিকে সম্পদ কমে গেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, ধারে পণ্য ক্রয়। আমরা দেখতে পাচ্ছি এটি একটি লেনদেন।
কিভাবে লেনদেন হলো? আমরা জানি ক্রয় করলে খরচ হয়, এই একটা পক্ষ খরচ পেয়ে গেলাম। আরেকটা পক্ষ এই যে ধারে কিনছি সে আমার থেকে টাকা পাবে, মানে কি দায় বাড়ছে, দায়। হিসাব সমীকরণে দায়রে বলে লাইবিলিটিস বা এল দ্বারা প্রকাশ করে, ধারে এল দ্বারা প্রকাশ করে। আর খরচ, ক্রয় করলে খরচ হয়। তাহলে একটা পক্ষ হলো আমার ক্রয় মানে খরচ, আরেকটা পক্ষ হলো ধারে কিনছি, ধারে ধারে কিনছি মানে কি সে আমার থেকে টাকা পাবে, এতে আমার কি বাড়ছে, দায় বাড়ছে, দায়। তো ইংলিশে বলে লাইবিলিটিস। হ্যাঁ, ধারে লাইবিলিটিসের এল দ্বারা প্রকাশ করে, আর খরচকে প্রকাশ করে এক্সপেন্স মানে খরচ, অর্থাৎ ই দ্বারা প্রকাশ করে। তো চলো আমরা এন্ট্রিভুক্ত করি। তো প্রিয় শিক্ষার্থী, আমার এন্ট্রি ছিল ডিসেম্বরের 5। এটি লেনদেন। এখন আমরা কারণস ব্যাখ্যা করব। এই যে সে ধারে পণ্য কিনাই, একদিকে খরচ বাড়ছে, তো আমি লিখি ধারে পণ্য ক্রয় করায় ধারে পণ্য ক্রয় করায় খরচ বাড়ছে। খরচ আমাদের হিসেব সমীকরণ লেখা আছে, এই যে খরচ, খরচ বাড়লে বিয়োগ হয় মাইনাস খরচ, খরচ বাড়ছে মানে কি খরচের এক্সপেন্স বলি আমরা, এক্সপেন্স, তার মানে খরচ বাড়ছে বা বা মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। তো শিক্ষার্থীবিন্দু, এই যে খরচের অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে আমি একটা ব্রেকেট দিছি, এই ব্রেকেট, অর্থাৎ এই ব্রেকেটের ভিতরে যত লেনদেন হবে সবগুলোর নাম হবে মালিকানা সত্ত্বা, মালিকানা সত্ত্বা নামে হিসাবভুক্ত হবে। তো খরচ হলে মালিকানা সত্ত্ব কমে, এই যে খরচটা যেহেতু মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাহলে বুঝতে হবে খরচ হলে মালিকানা সত্ত্ব কমে। তো আমরা লিখব ধারে পণ্য ক্রয় করায় মালিকানা সত্ত্ব হ্রাস বা কমে, মালিকানা সত্ত্বা কমে। মালিকানা সত্ত্বাই ইংলিশে ই দিয়ে প্রকাশ করে, ইকুইটি। মালিকানা সত্ত্ব কমে, মালিকানা সত্ত্বা বা ই কমে বা বা ই ই কমে, অর্থাৎ ইকুইটি বা মালিকানা সত্ত্বা কমে। তো একদিকে মালিকানা সত্ত্বা কমে, খরচ হলে মালিকের অধিকার কমে, মালিকানা সত্ত্বা কমে। অন্যদিকে লাইবিলিটিস, যেহেতু আমি পণ্যটা ধারে কিনছি, তাকে আমরা টাকাটা ফেরত টাকা দিতে হবে। তো টাকাটা এখনও দিই নেই, ভবিষ্যতে দেব, এতে ব্যবসায়ের দায় বাড়ছে, লাইবিলিটি বাড়ছে। তো আমি লিখব পণ্য ক্রয় করায় ই কমে এবং ব্যবসায়ের দায় বাড়ে বা এল বাড়ে, এল বাড়ে বা বৃদ্ধি, এল বাড়ে, এল বাড়ে বা দায় বাড়ে। তো প্রিয় শিক্ষার্থীবিন্দু, তোমরা আশা করি 5 নাম্বার লেনদেন ব্যাখ্যা সহ বুঝতে পারছো। আমরা এর পরবর্তী লেনদেনে যাই, প্রশ্নে যাই। প্রিয় শিক্ষার্থীবিন্দু, এর পরবর্তী প্রশ্ন হলো 7 নাম্বার, নগদে পণ্য বিক্রয়। এটি একটি লেনদেন। কিভাবে? একদিকে ব্যবসায়ে নগদ টাকা আসছে, অন্যদিকে বিক্রি করলে আয় হয়। তাহলে আমরা জানি প্রতিটি আর্থিক লেনদেনের দুইটা পক্ষ থাকবে। তো আমি দেখতে পাচ্ছি এই লেনদেনে দুইটা পক্ষ আছে। নগদে বিক্রি করায় নগদ টাকা আসছে এক পক্ষ, অন্য পক্ষ হলো আয় হয়েছে, আয়। তো আমরা এখন এন্ট্রিভুক্ত করব। এটি ছিল আমার ডিসেম্বরের 7 তারিখের লেনদেন। আমি লিখব লেনদেন। তো শিক্ষার্থীবিন্দু, নগদে বিক্রি করায় নগদ টাকা বাড়ে, নগদে বিক্রয় করায় নগদ বা এ বৃদ্ধি, নগদ বা এ বৃদ্ধি মানে কি, এ মানে অ্যাসেট, এ বৃদ্ধি বা বাড়ে আমরা লিখতে পারি। নগদ টাকায় বিক্রি করলে ব্যবসায়ে নগদ টাকা বাড়ে,
অর্থাৎ এ বৃদ্ধি বা অ্যাসেট বৃদ্ধি, এ মানে অ্যাসেট, এ বৃদ্ধি, অন্যদিকে আয়, বিক্রি করলে আয় হয়। তো আয়টা আমরা কোথায় লিখি? এই যে আয়, ব্যয়, উত্তোলন, মূলধন, এগুলো সবগুলো লিখি মালিকানা সত্তার ঘরে। এই এতটুকু ঘরকে আমি বলবো মালিকানা সত্তা, মালিকানা সত্তা। আবার বললি, এই অতটুকুকে বলবো মালিকানা সত্তা। তো যেহেতু বিক্রি করলে আয় হয়, আর আমাদের সূত্র লেখা আছে আয় হলে কি হয়? যোগ। আয় হলে যোগ হয়। আয় হলে কি যোগ করব না বিয়োগ করব? যোগ। তো যোগ হওয়া অর্থাৎ মালিকানা সত্তা বাড়া, যোগ মানে বাড়া, তাহলে মালিকানা সত্ত্ব বাড়বে। এবারে অন্যদিকে ই বৃদ্ধি, অন্যের দিকে ই বৃদ্ধি, ই বাড়ে, ই বাড়ে মানে ইকুইটি, ই মানে ইকুইটি অর্থাৎ মালিকানা সত্তা বাড়ে। এতটুকু অংশকে আমরা মালিকানা সত্তা বলবো। তো মালিকানা সত্তা ইংরেজি হলো ইকুইটি বা ই বাড়ে। তো শিক্ষার্থীবৃন্দু, তোমরা আশা করি বুঝতে পারছো 7 নাম্বার লেনদেন। এরপরে আমরা প্রশ্নে যাব। তো শিক্ষার্থীবৃন্দু, এরপরে আমাদের 10 নাম্বার লেনদেন, মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। এটি লেনদেন নয়, আমরা কতে ব্যাখ্যা করছি, এটি লেনদেন নয়। এরপরে 15 তারিখে আমি দেখি, 15 তারিখে বলছে 45,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। এটিও লেনদেন নয়। কেন লেনদেন নয় আমি এগুলো ব্যাখ্যা করছি কতে। নাম্বার 20, 20 তারিখ, পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা, এটি লেনদেন। লেনদেন হওয়ার জন্য প্রথমত সত্য হলো দুইটা পক্ষ থাকতেই হবে। তো আমাদের একটা পক্ষ হলো যেহেতু পরিশোধ করছি নগদ টাকা, তাহলে একটা পক্ষ হলো নগদ টাকা গেছে গা, নগদ গেছে গা, অর্থাৎ নগদ টাকা কমছে, এটা একটা পক্ষ। আরেকটা পক্ষ হলো যাকে আমি টাকা দিছি সে তো আমার পাওনাদার, মানে কি আমার থেকে ফাইতো। তাহলে এখানে আরেকটা পক্ষ হলো পাওনাদার কমছে। তাহলে একদিকে নগদ টাকা কমছে মানে অ্যাসেট কমছে বা এই কমছে, অন্যদিকে দায় কমছে, পাওনাদার কমে গেছে মানে কি দায় কমছে। দায়কে আমরা কি দিয়ে প্রকাশ করি? লাইবিলিটিস বা এল হ্রাস বা এল কমছে। তো চলো আমরা অ্যান্টিভুক্ত করি। প্রিয় শিক্ষার্থী, এটি 20 নম্বর লেনদেন। আমরা লেনদেন কিনে আমরা লিখব লেনদেন। আমরা এখন ব্যাখ্যা বলবো, পাওনাদারের টাকা পরিশোধ করায়, পাওনাদারের টাকা পরিশোধ করায় পাওনাদারের টাকা পরিশোধ করায় একদিকে সম্পদ হ্রাস, নগদ টাকাকে আমরা সম্পদে বলি, আমরা লিখব একদিকে সম্পদ হ্রাস বা কমে, সম্পদ কমে বা এ কমে, এ মানে কি অ্যাসেট। একদিকে সম্পদ কমে বা এ কমে, অন্যদিকে আমাদের দায় কমে, দায় কমে। দায়কে আমরা এল দিয়ে প্রকাশ করি, লাইবিলিটিস, দায়কে আমরা এল দিয়ে প্রকাশ করি। অন্যদিকে দায় কমে বা অন্যদিকে দায় কমে বা এল কমে। পাওনাদারের টাকা দিয়ে দিছি, এতে ব্যবসায়ের দায় কমে যাবে বা এল কমবে। তো শিক্ষার্থীবিন্দু, মেইনলি আমাদের সূত্রটা মনে রাখতে হবে, সম্পদ সমান দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন। মূলধন এ পুরো গড়টাকে বলে ইকুইটি, দায় এল দিয়ে প্রকাশ করে, দায় এল, আর এই পুরোটারে ইকুইটি ই দিয়ে প্রকাশ করে। সম্পদ হলো এ দিয়ে প্রকাশ করে, আর দায় হলো এল দিয়ে, আর এই পুরো ঘরকে প্রকাশ করে ই দিয়ে, মানে ইকুইটি ই দিয়ে। তো আজকে আমাদের এর মাধ্যমে শেষ। তো শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্লিজ যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহ করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, আজকের ভিডিওটি শেয়ার করো,
অনেক শ্রম দিয়ে তোমাদের জন্য ভিডিও তৈরি করতেছি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।